আকাশের অবস্থা ভালো নয়। ঝরঝর করে একটানা ঝরে চলেছে বৃষ্টি, যেন এর শেষ নেই। বাতাস বইছে শো শো করে। একের পর এক খামার বাড়ি পাশ কাটিয়ে ওরচেস্টারশায়ারের আঁকাবাঁকা কাদাময় সরু গলিগুলি ধরে হাঁটছি আমি। কোনখানে যে থাকার জন্য থামব সে ইচ্ছে মনে জাগল না। অযথা প্রশ্নের মুখোমুখি হতে হবে। ব্যক্তিগত প্রশ্নের জবাব দেওয়ার অস্বস্তিতে পড়তে হোক তা আমি চাই না। তাছাড়া আমার সামাজিক অবস্থান এখন যা, তাতে যে কোনো ভদ্রলোক আমার জবাব শুনে বিব্রত বোধ করবেন, চাইবেন আমাকে দূর করে দিতে, কিন্তু ভদ্রতাবোধের কারণে পারবেন না। সেটা তার উপরে একটা অত্যাচার হবে। ভর সন্ধেই পছন্দ মতো একটা কুটির চোখে পড়ল। বসতি থেকে অনেক দূরে, অযত্নে ঝোপঝাড় গজানো একটা বাগানের ভেতর কুটিরটা। কেমন যেন বিষণ্ণ, পরিত্যক্ত, অবহেলিত, একাকী, নির্জন। এমন একটা আস্তানাই তো এতক্ষণ খুঁজছিলাম আমি। ঠিক করে ফেললাম এখানেই রাত কাটাবো। সারাদিন আকাশ কেঁদেছে, পৃথিবীকে সিক্ত করেছে বৃষ্টি, সেই সঙ্গে ছিল তুমুল ঝড়ের দাপট। কিন্তু বাতাসের বেগ এখনো কমেনি। গাছের ডালপাতায় সরসর আওয়াজ করে বয়ে চলেছে একটানা। বাগানের বড় গাছগুলোর পাতায় জমে থাকা বৃষ্টির পানি বাতাসের নাড়া খেয়ে ঝরঝর করে ঝরছে এখনো। মনে হচ্ছে আসলে যেন বৃষ্টি এখনো থামেনি। কুটিরের ছাদটা এখনো মজবুত। দেখে মনে হলো ভেতরটা বসবাসের অযোগ্য হওয়ার কথা নয়। অন্তত বৃষ্টির পানি ভেতরে ঢুকে মেঝে ভিজিয়ে দেয়নি নিশ্চয়ই। থাকা যাবে। এই রাতে নির্জন একটা আস্তানা আমার খুবই দরকার। সারা রাত এই বৃষ্টিতে কাক ভেজা পোশাক পরে নিরাশ্রয়ের মতো ঘুরতে হলে মনে হলো মারাই পড়ব। একেবারে সর্বাঙ্গ ভিজে একসা হয়ে গেছি। মনস্থির করতে দেরি হলো না। ঠিক করে ফেললাম লোকালয় থেকে দূরের এই কুটিরেই রাতটা কাটিয়ে দেব। রাস্তার দুপাশে একবার চোখ বুলিয়ে নিলাম। কেউ নেই কোথাও। ওরচেস্টারশায়ারের এদিকটা এমনিতেই একেবারে জনবিরল। তারপর বর্ষণ ক্লান্ত দিন শেষে নেমেছে আঁধার সন্ধ্যা। এখনো ঝড়ো বাতাসের দাপট কমেনি। কে বাইরে বেরোবে এ সময়? কুটিরটা নির্জনই মনে হচ্ছে। রাতটা কাটালে কেউ যে আমার বিরুদ্ধে অনধিকার প্রবেশের অভিযোগ আনবে তা মনে হল না। সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতেই কোটের লাইনিংয়ের ভেতর থেকে লোহার একটা শিক বের করে নিলাম। ওটা আর নিজের দক্ষতার সামান্য ব্যবহারেই কুটিরের তালাবদ্ধ দরজা খুলে ফেলতে পারলাম। ভেতরের ছিটকিনি দুটো খুলতেও তেমন ঝামেলা পোহাতে হল না। ঢুকলাম ভেতরে। ভেতরটা গাঢ় অন্ধকার। শুধু একটা গন্ধ ভাসছে ঘরের বদ্ধ বাতাসে। ওয়াটার প্রুফের মোড়ক খুলে দিয়াশলায় বের করে একটা কাঠি জ্বাললাম। সামান্য আলোই হল। সে মৃদু আলোয় দেখলাম সামনে একটা অন্ধকার প্যাসেজ। হাওয়ার ঝাপটায়
পিছনে বন্ধ করে দিলাম দরজাটা। আমি চাই না আমার আগুন নিভে যাক, তাছাড়া কারো চোখে পড়ারও ইচ্ছে নেই আমার। অবশ্য এ ব্যাপারে দুশ্চিন্তা না করলেও চলে। এই নির্জন এলাকায় দুর্যোগের রাতে কে আর আসবে? আরেকটা কাঠি জ্বাললাম। সামান্য আলোয় অন্ধকার প্যাসেজের রহস্যময়তা যেন আরো বেড়ে গেল। এগোলাম প্যাসেজ ধরে। কয়েকটা কাঠি জেলে পৌঁছে গেলাম পথের শেষে। সামনে ছোট্ট একটা ঘর। কপালটা ভালো আমার, কোনো ঝামেলায় যেতে হলো না। এ ঘরের দরজায় কোনো তালা নেই। দরজার দুপাট ভেজানো ছিল, ঠেলতেই খুলে গেল। প্রবেশ করলাম ভেতরে। এ ঘরের বাতাসে সেই সুদা গন্ধটা নেই। বেশ স্বাভাবিক পরিবেশ। একধারে একটা জানালা বন্ধ। ঘরের কোণে একটা মরচে ধরা পুরনো চুল্লি দেখলাম। খুশি হয়ে উঠলাম। অন্ধকার রাতে চুল্লি জ্বাললে ধোয়া কারো চোখে পড়ার কথা নয়। এ সুযোগে ভেজা কাপড়গুলো আগুনের উপর মিলে শুকিয়ে নেওয়া যাবে। দিয়াশলের কাঠি আছে, আগুন জ্বলতে সমস্যা হবে না। কিন্তু আগুন জেলে রাখার মতো কাঠকুটো পাবো কোথায়? চারপাশে তাকালাম, পোড়াবার মতো কিছু পাবার আশায়। মেঝেতে কিচ্ছু নেই। দেয়ালের দিকে তাকাতেই সমস্যার সমাধানটা মাথায় খেলল। হাজার হোক, এ কুটির তো আর আমার নয়। কোনো ক্ষতি যদি হয় তো আমার হবে না। দেয়াল ওক কাঠের সুন্দর প্যানেলিং করা। ছুরি বের করে বেশ খানিকটা কাঠ কেটে দেয়াল থেকে নামালাম। ঘরের দেয়ালের সৌন্দর্য নষ্ট হয়ে গেল, তাতে আমার কি? এক রাতের জন্য থেমেছি, কাল সকালে উঠেই নিজের পথে রওনা হয়ে যাব। কার কি ক্ষতি হলো অত ভাবলে চলবে না। চুল্লিতে ওক কাঠ দিয়ে দেশালের কাঠের সাহায্যে আগুন জ্বাললাম। চমৎকার পুড়তে শুরু করলো শুকনো ওক কাঠ। আগুনের পাশে বুট জুতো খুলে রেখে কাপড় চোপড় শুকাতে লাগলাম। সেই সঙ্গে চুল্লিতে চড়িয়ে দিলাম চায়ের পানি। চা তৈরির প্রয়োজনীয় সবকিছু আমার সঙ্গে ছিল। আরাম করে চা শেষ করলাম। ততক্ষণে পোশাকও শুকিয়ে গেছে। ভাবলাম এবার তাহলে শুয়ে পড়তে হয়। সারাদিন সঙ্গে থাকা খাবার ফুরিয়ে গেছে। খাবার দাবার সঙ্গে কিছুই নেই যে উদর পূর্তি হবে। শক্ত কাঠের মেঝেতে শুয়ে পড়লাম। খিদে সত্ত্বেও দু চোখে ঘুম নেমে আসতে দেরি হল না। ঘুম ভেঙে গেল হঠাৎ। কতক্ষণ ঘুমিয়েছি বলতে পারি না, তবে বেশিক্ষণ নিশ্চয়ই নয়। চুল্লির আগুন এখনো জোরে সোরে জ্বলছে। তক্তার উপর ঘুমিয়েছিলাম বলেই ঘুম ভাঙল কিনা ভাবলাম। এতই খটখটে শক্ত বেছে যে একটু নড়াচড়া করলেই হাড়ে ব্যথা লাগে। মাথা থেকে চিন্তা দূর করে আবার ঘুমোতে চেষ্টা করলাম। চমকে উঠতে হলো একটু পরেই। অন্ধকার প্যাসেজ ধরে একটা পায়ের শব্দ এগিয়ে আসছে এ ঘরের দিকে। এ ঘরে একটি মাত্র জানালা, সেটিও বন্ধ। দরজা মাত্র একটা, যেটা দিয়ে আমি ঢুকেছি। লুকাবো যে তেমন কোনো আলমারি বা কাবার্ড নেই ঘরে। স্পষ্ট বুঝলাম বাড়ির মালিক আসছে, পালানো দরকার।
আরেকজনের বাড়িতে অনধিকার প্রবেশ করে অপরাধ করেছি, এর কি জবাব দেব আমি লোকটাকে? কিন্তু পালাবার কোনো পথ খোলা নেই। জানালাটাও ছোট, খুললেও গলে বেরোতে পারবো না। না, লোকটার মুখোমুখি হয়ে এই বিদঘুটে সমস্যার একটা ভদ্রচিত সমাধানের চেষ্টা করতে হবে। যদি তা না পারি তাহলে কি ঘটতে যাচ্ছে সে ব্যাপারে আমার সম্যক ধারণা আছে। লোকটা যদি আমার নামে পুলিশের কাছে অভিযোগ করে তাহলে আবার ওর চেষ্টার জেলে ফিরে যেতে হবে আমাকে। মাত্র 2 দিন হলো ওই জেল থেকে মেয়াদ পূরণ করে বাইরে এসেছি আমি। আবার ওখানে ফেরার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। আগন্তুকের তাড়া নেই, ধীর কিন্তু নিশ্চিত পায়ে এগিয়ে আসছে। দরজার ফাঁক দিয়ে প্যাসেজে নিশ্চয়ই আলো পড়েছে। সে আলোই সে এগিয়ে আসছে। হয়তো ভাবছি কি এলো হঠাৎ তার বাড়িতে। দরজার পাল্লা খুলে গেল, প্রবেশ করল লোকটা। ভাব দেখে মনে হলো আমাকে যেন দেখেইনি। অবশ্য আমি এক কোণে খাপটি মেরে বসে আছি। চট করে দেখার কথাও নয়। সোজা চুল্লির ধারে চলে গেল সে। বৃষ্টিতে ভিজে এসেছে। হাত দুটো আগুনের উপর দিয়ে গরম করতে করতে আগুনের ধারেই বসল। এখনো আমাকে দেখেনি। একেবারে ভেজা বিড়ালের মতো কাতর অবস্থা লোকটার। এমনকি অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেও আমি অমন ভেজা ভিজিনি। সন্ধ্যের পর আবারও শুরু হয়েছে বৃষ্টি। সে বৃষ্টিতে নিশ্চয়ই ভিজতে হয়েছে বেচারাকে। একটু করুণাই বোধ করলাম। লোকটার পোশাক পরিচ্ছদ ভিজে একেবারে চুপসে গেছে। পুরানো জামা গায়ে, টপ টপ করে মেঝেতে পানি পড়ছে ওগুলো থেকে। টুপি নেই লোকটার মাথায়। ভেজা চুল পাটের আঁশের মতো লাগছে দেখতে। চুল থেকে পানি ঝরছে, পড়ছে চুল্লির উপর। আগুনের ভেতর পড়ে হিস হিস আওয়াজ করে বাষ্প হয়ে যাচ্ছে। কেমন যেন ভুতুড়ে একটা পরিবেশ, যেন পৃথিবীর বাইরে কোথাও আছি আমরা। নির্জন, একা, অসহায় সবই আছে, কিন্তু কি একটা যেন নেই। সেটাই আসল। সেটার অনুপস্থিতিতে অসম্পূর্ণ লাগছে সব। চেহারা দেখে লোকটাকে আইন মেনে চলা সুবোধ লোক বলে মনে হলো না। যেন আমার মতোই ভবঘুরে পথের পথিক, যে এখনো নিজের গন্তব্য কোথায় তা জানে না। মনে হলো একই পথের পথিক আমরা। এই একাকিত্বময় প্রায়ন্ধকারে আলাপ যেমন সুতীব্র ইচ্ছে হল। মৃদু হেসে জিজ্ঞেস করলাম, এই যে ভাই, আপনিও কি আমার মতো রাতে থাকার জায়গা খুঁজছিলেন? আমার দিকে ফিরে তাকালো লোকটা। চমকে গেছে বলে মনে হলো না। স্বাভাবিক স্বরেই বলল, ঠিকই ধরেছেন। যা ঝড় শুরু হয়েছে, শুনতে পাচ্ছেন না? বাইরে বাতাসের গর্জন। তার কথায় সায় দিলাম। তা শুনছি, মনে হয় সারা রাত ধরেই চলবে। একমত হল লোকটা। একটু অনুযোগ করেই যেন বলল, যা বলেছেন, খুবই খারাপ আবহাওয়া। তার উপর খুব ভিজতে হয়েছে আমাকে। ঠান্ডা, কি ভীষণ ঠান্ডা। মনে হচ্ছে শরীরটা বরফ হয়ে গেছে। মাথা দোলালাম আমি। আসলেই শীত পড়েছে খুব। আমাকেও সায় দিতে হলো। আসলেই খারাপ আবহাওয়া।
এই আবহাওয়ায় বাইরে বেরোনো অন্য একটা চিন্তা মাথায় আসাই বললাম, কিন্তু আমি ভেবে অবাক হচ্ছি। বলুন। আমাকে কথা শেষ করতে না দিয়ে জিজ্ঞেস করলো আগন্তুক। বিরক্ত হলেও বললাম, বুঝতে পারছি না এ বাড়িটা পরিত্যক্ত কেন। আপনাকে তো এটার মালিক বলে মনে হচ্ছে না, তাহলে এই বাড়ির মালিক কে? কেনই বা সে বাড়িতে ফেলে রেখেছে শুধু শুধু? ভাড়া দিলেও তো কিছু পয়সা আসতো তার। বাইরে থেকে বাতাসের হুঙ্কার ভেসে আসছে, বাড়ছে ঝড়ের বেগ। জানালা খুলে দিলাম, দেখলাম এবার বস্ত্রের খেলা শুরু হয়েছে। আকাশের এদিক থেকে ওদিক পর্যন্ত ছিঁড়ে দিচ্ছে সাদা নীল বিদ্যুতের ঝিলিক, যেন একটা দ্রুত গতিশীল সাপ একে বেঁকে ছুটে আসছে পৃথিবীর বুকে ছোবল দিতে। বাগানের গাছগুলো ঝড়ের দাপটে বারবার মাথা নোয়াচ্ছে, হিলছে, দুলছে, যে কোনো সময় শিকড় উপড়ে মাটিতে আছড়ে পড়বে। বাজ পড়ল, আওয়াজে মনে হলো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কাঁপছে ধরা, আতঙ্কে শিহরিত হচ্ছে প্রকৃতি, যেন করুণা চেয়ে বলছে, ধ্বংস করে দিও না আমাকে। নানা বিদঘুটে অদ্ভুত আওয়াজে কাশতে শুরু করলো আগন্তুক। মিনিট দুই পর শেষ পর্যন্ত কাশি থামলে বলল, এই এলাকায় এই বাড়িতে সুন্দর বাড়ি এক সময় ছিল না, আমি জানি। এমন দৃষ্টিতে তাকালো আগন্তুক যেন আমি তার কথাটার প্রতিবাদ করলে সে তর্ক করবে। আমি চুপ করে শুনছি। এখানে আর কেউ থাকে না। এ কথা বলল লোকটা হতাশ সুরে। খানিকটা উষ্মাও যেন প্রকাশ পেল তার কণ্ঠে। আর এখানে ভিখারিরা ওই বাড়িতে একটুক্ষণ থাকতে চায় না। ঘরের চারধারে একটু নজর বুলিয়ে বলল, ভিখারিরা যদি থাকতো তাদের নোংরা কাপড় তো অন্তত দেখতে পেতেন। দেখতে পাচ্ছেন? নেই, কিচ্ছু নেই। ভিখারিরা পর্যন্ত এই বাড়িতে আসে না। কিন্তু কেন? বিস্ময়ে প্রকাশ না করে পারলাম না। খালি বাড়িতে ভব ঘুরে কেউ আস্তানা গাড়বে না কেন? হাসল লোকটা। আবছা অন্ধকারে চিকচিক করে উঠল তার ঝকমকে সুন্দর দাঁত। জল জলে চোখে সোজা আমার চোখের দিকে তাকালো। বুঝলেন না? এই ভূতের বাড়ি বলে সবাই জানে। জানের ভয় কার না আছে বলুন? আমি অবশ্য ওসব বিশ্বাস করি না। কৌতূহল বোধ করে জিজ্ঞেস করেই ফেললাম, একটু খুলে বলুন দেখি, আপনি বলতে চাইছেন বাড়িটা ভুতুড়ে? এক দীর্ঘ কাহিনী, আপনাকে শোনার ধৈর্য হবে? নিশ্চয় নিশ্চয়, আমি তো এসব কাহিনী শুনতে খুব পছন্দ করি। তবে আজ পর্যন্ত কোনোদিন ভূত দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলুন আমার কপালে অবশ্য ঘটেনি। হাসল ভেজা লোকটা। আসলে বলার তেমন কিছু নেই। লোকে বলে এই বাড়িতে প্রেত আছে, মাঝে মাঝে দেখা দেয়। সে কারো কোনো ক্ষতি করে না, কিন্তু অতৃপ্ত আত্মার সঙ্গ কে চায় বলুন? ছোট্ট একটা কাহিনী। লোকে বলে এই বাড়ির মালিক আত্মহত্যা করেছে। তার প্রেত আজও বাড়িটির কাছে ঘুরে বেড়ায়। আত্মহত্যা করেছিল লোকটা। সাঁতার জানত না, পুকুরে ডুবে নিজের জীবন শেষ করে দেয়। তার মৃতদেহ যখন পাওয়া গেল তখন ফোলা লাশটা ভাসছে পুকুরের পানিতে।
গা থেকে শুকিয়ে আসা কাদার চাপড়া শুকিয়ে গেছে, সেগুলো গা থেকে ঝেড়ে ফেলতে শুরু করলো আগন্তুক। আমার মনে হলো যেন আছাড় খেয়েছিল লোকটা রাস্তায় আসতে আসতে। আগুনের তাপে এখন বেশ স্বস্তি বোধ করছে। আমি কৌতূহলী দৃষ্টিতে এখনো তাকিয়ে আছি দেখে খুব খুব কাশল লোকটা। তারপর যে কাহিনী বলল তা আপনারা কেউ হয়তো বিশ্বাস করবেন না। লোকটা মারা যাবার পরও অনেকে তাকে দেখেছে। গ্রামের মানুষ তো বলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাড়ি কি ওই পুকুরের কাছে গেলে আজও তাকে দেখা যায়। হাহাকার করছে সে। লোকে বলে প্রেতাত্মাটার জানা নেই যে তার মৃত্যুর আগেই তার স্ত্রী পুত্র বসন্ত রোগে মারা গিয়েছিল। অবশ্য ভুল বলে। আমি ব্যক্তিগতভাবে জানি লোকটার মনে কোনো ভুল ধারণা ছিল না। আমি আয়নায় তাকে দেখেছিও। বিশ্বাস করুন আর নাই করুন, সব হারিয়ে পুকুরে ডুবে আত্মহত্যা করেছিল লোকটা। তাই সেই প্রেত নাকি কেমন যেন হয়ে গিয়েছে। শুধু পছন্দ মতো সময় বাড়িতে দেখা যায়। নড়ে বসল লোকটা, দীর্ঘশ্বাস ফেলল। ভেতরে পানি থাকায় তার বুট জুতোর ভেতর ছপ ছপ আওয়াজ হলো। কিছুক্ষণ চুপচাপ কাটল। বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। ঝোড়ো বাতাস যেন বাড়িটা উড়িয়ে নিয়ে যাবে। হাজার হাজার ক্রুদ্ধ দানব যেন হুঙ্কারে হুঙ্কারে প্রকম্পিত করছে চারপাশ। চমকে উঠছে বিদ্যুৎ। বাজের কড়কড় কড়াত আওয়াজে থরথর করে কেঁপে উঠছে সব। নীরবতা অসহ্য হয়ে উঠায় আমি বললাম, আমাদের কিন্তু ভয় পেলে চলবে না। ভূতের ভয়ে এই দুর্যোগের মাঝে বাইরে রাত কাটানো কোনো কাজের কথা নয়। সে তো বটেই। আমি আবার ভূত ঠানা দেওয়াই ওই গল্প বিশ্বাস করি না। সে আমিও করি না। ভূত দেখেছে এমন কাউকে আজ পর্যন্ত সচক্ষে দেখিনি। আমার দিকে তাকালো আগন্তুক, বিষণ্ণ করুণ দৃষ্টি। দেখেননি? ভাবছেন কখনো দেখবেন না? ভালো। কোন কোন লোক তো সারা জীবনও ভূত দেখেনি। ভূতের উপদ্রব ছাড়াই দেশের গরিব মানুষগুলো যথেষ্ট কষ্টের ভেতর আছে। আমার কাছে অবশ্য ভূত নয়, পুলিশ হচ্ছে আসল আপদ। পুলিশ আর গায়ে পড়া কৌতূহলী লোকের কারণেই আজকাল আমাদের মতো মানুষদের রাতে একটু আশ্রয় পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। লোকটার পুরনো পোশাক থেকে এখনো পানি ঝরছে। সে পানিতে ভেসে যাচ্ছে মেঝে। কেমন একটা স্যাঁতস্যাঁতে সোদা গন্ধ আসছে নাকি। বুঝলাম লোকটার গা থেকেই ওই ভেজা গন্ধটা আসছে। একটু অবাক হয়েই বললাম, এতক্ষণ আগুনের ধারে বসে আছেন, তারপরও আপনার কাপড় শুকালো না? মাথার গা থেকে তো দেখছি এখনো পানি ঝরছে। আর কখন শুকাবে আপনার শরীর? শুকাবে? আবার খুব খুব কাশল লোকটা। হাসার চেষ্টা করল। খসখসে শুকনো গলায় বলল, আমার শরীর শুকানোর কথা বলছেন? শুকাবে না কোনোদিনই। কি করে শুকাবে? যাদের আমার মতো অবস্থা তাদের দেহ কোনোদিনই শুকায় না। সে গ্রীষ্মে সবসময় একই অবস্থা, বুঝলেন? বিশ্বাস হচ্ছে না? দাঁড়ান, এই দেখুন। লোকটা তার কাদা মাখা হাত দুটো
সোজা ঢুকিয়ে দিল চুল্লির ভেতরে। ব্রু কুচকে আগুনের দিকে চেয়ে আছে সে। যেন বদ্ধ এক উন্মাদের দৃষ্টি দেখলাম আমি তার চোখে। কি যেন আছে ওই চাহনির ভেতরে, অপার্থিব, অশুভ, অমানসিক। আসল ঘটনা এক পলকেই বোঝা হয়ে গেল আমার। মেরুদণ্ডের ভেতর শিরশির করছে, টের পেলাম এই সেই ডুবে মরা বাড়ির মালিকের লাশ, জীবন্ত। কখন আত্মনাদ করে উঠেছি নিজেও বলতে পারবো না। বুট জুতো তুলে নিয়ে এক ছুটে বেরিয়ে এলাম অভিশপ্ত ঘরটা থেকে। অন্ধকার পথ পেরিয়ে, বাগান পেরিয়ে কিভাবে যে রাস্তায় পৌঁছালাম বলতে পারবো না। বাইরের এই মহা দুর্যোগ যেন এখন খুব কাঙ্ক্ষিত মনে হলো। বৃষ্টিকে মনে হলো ঈশ্বরের আশীর্বাদ। কাদাময় পথটা যেন সোনায় মোড়া। বিদ্যুতের আলোয় পথ দেখে ছুটে চলেছি। বজ্রের গর্জন যেন আমাকে এগিয়ে যাবার সংকেত দিচ্ছে। দৌড়াচ্ছি, উদ্ভ্রান্তের মতো দৌড়াচ্ছি। আমি যেন তখন কান পেতে শুনতে পাচ্ছি সেই মৃত আত্মার বিভৎস হাসি। হ্যালো কনক ভাই, আসসালামু আলাইকুম। আমি মামুন, আমার বাসা রাজশাহীতে। তো আজ আমি একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটি আমার এক বাবার কাছ থেকে শোনা। রোমহর্ষক ঘটনাটি ঘটে মামা সহ আরো একজনের সাথে। মামা এবং মামার বন্ধু নৌকা হয়ে আসছিল গাড়ি চালাচ্ছিল মামার বন্ধু। তারা যখন নওগাঁ নোয়াহাটাতে পৌঁছল তখন ঘটনাটি ঘটে। রাত প্রায় 3টা। মাইক্রোবাসে করে যখন আসছিল সেই মুহূর্তে তারা একটা মেয়েকে দেখতে পায় রাস্তার ধারে দাঁড়ানো অবস্থায়। মামার বন্ধু বলে, এত রাতে এখানে একটা মেয়ে, বোধহয় বিপদে পড়েছে, চল মেয়েটিকে সাহায্য করি। বাবা তখন বলে, তুই কি ঠিক আছিস? দেখ চারদিকে বিল, আশেপাশে কোনো বাড়িঘর নেই। তাছাড়া রাত বাজে 3টা। এত রাতে এমন নির্জন জায়গায় একটা মেয়ে। মামার বন্ধুটি ভূত প্রেতে কিছুতেই বিশ্বাস করে না। সে মামাকে বলে, তুই না গেলে না যা, আমি একাই যাব। মামার বন্ধু গাড়ি ঘুরিয়ে সেই মেয়েটি যে জায়গায় ছিল সেই জায়গায় যায় এবং দেখে মেয়েটি হাঁটু কেড়ে বসে আছে। তারা নেমে দেখে সেটি ছিল এক মহিলা, বয়স আনুমানিক 40 থেকে 45। তারা মহিলাকে বলে, এত রাতে আপনি এখানে, কোনো বিপদ হয়েছে নাকি? মহিলা কোনো কথা না বলে ফুপিয়ে কাঁদতে থাকে। মহিলার কান্নার কারণ জানতে চাইলেও মহিলাটি কিছুই বলে না। হঠাৎ মহিলাটি বীরের মধ্য দিয়ে হেঁটে যেতে থাকে। মামা বন্ধুকে বলে, মহিলার সাথে যাবার দরকার নেই, বিপদ হতে পারে। কিন্তু মামার বন্ধু বাবার কথা না শুনে মহিলার পেছন পেছন যেতে থাকে। নিরুপায় হয়ে মামাও যায় তার সাথে। কিছুদূর যাবার পর মহিলাটি পোটলার মতো কিছু একটা দেখি ফু ফু করে কেঁদে উঠল। মামা এবং বন্ধু যে দেখে পোটলার ভেতরে একটা সাদা কাপড়ে ঢাকা ছোট বাচ্চার লাশ। মামা এই লাশ সম্পর্কে জানতে চাইলে মহিলা চুপ করে কাঁদতে থাকে। মামারা ভাবে মহিলাটি হয়তো বোবা। হুট করে মামার বন্ধু বলে ওঠে, চল মহিলাকে আমরা সাথে করে নিয়ে যাই। এই নির্জন এলাকায় এত রাতে চলে যাওয়া ঠিক হবে না।
মামা অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। মহিলাকে গাড়ির পেছনে সিটে বসিয়ে গাড়ি চলতে থাকে। সময় তখন রাত 3:50। কিছু দূর যাবার পর গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল। গাড়ি সাথে সাথে প্রায় 4:15 বেজে গেল। গাড়ি আবার চলছে। এমন সময় মামা লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখে মহিলাটার মাথাহীন দেহ। সাথে সাথে পেছনে ফিরে দেখে মহিলাটি ঠিকই আছে, কিন্তু আবার যখন লুকিং গ্লাসের দিকে তাকালো তখন একই দৃশ্য দেখল। মামা তখন তার বন্ধুকে দেখতে বলল। বন্ধুটিও একই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে লাগলো এবং তারা দুজনেই প্রচন্ড ঘামতে শুরু করলো। মামা ভয়ে কাপড় দিয়ে লুকিং গ্লাস ঢেকে দিল এবং মহিলার দিকে তাকিয়ে বলল, আপনি কি কিছু খাবেন? সাথে সাথে খেয়াল করে মহিলাটির চোখ অনেকখানি লাল এবং মৃত শিশুটি তার কোলেই রয়েছে। মামারা আল্লাহ আল্লাহ করতে থাকলো। কিছু দূর যেতে না যেতে তারা সেই মহিলাটিকে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় দেখে, কিন্তু মহিলাটি তাদের গাড়িতেই বসা ছিল। তারা গাড়িটা থামিয়ে দিল এবং একসাথে দেখল যে পেছনে মহিলাটা নেই। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে মৃত বাচ্চাটি সিটের উপর দাঁড়িয়ে তাদের দিকে মুচকি হাসছে এবং বাচ্চাটির চোখের মনি নেই। এই দৃশ্য সহ্য করতে না পেরে বন্ধু সেন্সলেস হয়ে যায়। মামা মনে সাহস আনার চেষ্টা করলো, এই ভেবে যদি আবার কিছু হয় তাহলে আজ আমাদের রাতে এখানে পড়ে থাকতে হবে, কিছুতেই জ্ঞান হারানো যাবে না। মামা এবার নিজের ড্রাইভ করতে লাগলো এবং ভয়ে পেছনে তাকাচ্ছে না। মামা যত সূরা জানে সবগুলো পড়তে লাগলো। হঠাৎ মামা পেছনে থেকে খটখট আওয়াজ শুনতে পেল। মামা ভয়ে ভয়ে লুকিং গ্লাসের কাপড় সরিয়ে দিয়ে দেখে বাচ্চাটা একটা রক্তাক্ত পা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এটা দেখি মামা গাড়ির গতি আরো বাড়িয়ে দিল এবং মামা নাকি আরো 2 বার মহিলাটি দাঁড়ানো অবস্থায় দেখেছে। ইতিমধ্যে সকাল হয়েছে। মামা দেখে রাস্তাঘাটে মানুষ এবং যানবাহন চলছে। ঘড়িতে তখন সকাল 7:25। মামা গাড়ি থামিয়ে পেছনে দেখে কেউ নেই, শুধুমাত্র সেই কাপড়টা ছাড়া যে কাপড়ে বাচ্চাটি ঢাকা ছিল। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি শিবলু। দুবাই থেকে ওমান যাবার সময় ঘটনাটা ঘটেছে 2014 সালে। আমি হাইওয়ে রুটে 150 স্পিডে গাড়ি চালাচ্ছিলাম। একটা রাস্তা ছিল যে রাস্তা দিয়ে গেলে জলদি যেতে পারবো বলে যেতে থাকলাম। সে রাস্তাটার আগে থেকে মানুষ নাকি নানা কিছু দেখতে পেত। আমি কখনো এসব বিষয় বিশ্বাস করতাম না, কারণ আমি কখনো দেখিনি। আমি চলতে থাকলাম। কিছু দূর যাবার পর দেখলাম রাস্তার পাশে যেসব লাইট চালানো থাকে সেসব লাইট আর নেই। পুরো রাস্তাটা অন্ধকার হয়ে আছে, কালো কুটকুটে, আর দুপাশে পাহাড় বড় বড়। আমি গাড়ির স্পিড কমিয়ে 80তে চালাচ্ছিলাম। হঠাৎ সামনে দেখলাম রাস্তাটা বামের দিকে যেতে বলছে, অর্থাৎ সেখানে ইন্ডিকেটর দেওয়া বামে চলুন। আমি যেতে শুরু করলাম বামে। মোড় নিয়ে আমি দেখতে পারলাম 40 হাত দূরে একটা কালো বোরখা পরা মহিলার মতো কেউ দাঁড়িয়ে আছে। আমি অবাক, এত বড় মহিলাকে দেখি
10 হাত লম্বা হবে প্রায়। আমি সাথে সাথে ব্রেক মারলাম। আমি তার দিকে তাকিয়ে রইলাম, তার চেহারা দেখতে পারিনি। সে আমার দিকে আস্তে আস্তে আসতে লাগলো। আমি ভয় পেয়ে রিভার্স গিয়ার লাগিয়ে পেছনে যেতে লাগলাম। পেছনে যেতে যেতে আমি পাহাড়ের সাথে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলাম। তারপর আমি সেখানে অজ্ঞান হয়ে পড়লাম। আর কিছু মনে নেই আমার। সকালে আমি সূর্যের আলোতে ঘুম ভাঙলো, আর আমি তাকিয়ে দেখি আমি যেখানে থাকার কথা আমি সেখানে নেই। আমি তার থেকে 100 কিলোমিটার ছাড়িয়ে অন্য একটা জায়গায় পার্কিং করা, এবং বাহিরে বের হয়ে দেখি আমার গাড়িটা ঠিকই অ্যাক্সিডেন্ট করা। আমি পুরো অবাক হয়ে গেলাম আর চিন্তা করতে লাগলাম, এটা কি করে সম্ভব? এটা আমার সাথে ঘটে যাচ্ছে। এই ঘটনা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। জানি কেউ বিশ্বাস করবে না। আমি জানি সেদিন আমার সাথে কি হয়েছিল। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম সাইদুল ইসলাম। আমি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর জুলাইপাড়া গ্রাম থেকে লিখলাম। ঘটনাটা আমার মায়ের কাছ থেকে শোনা। ঘটনাটা আমার মায়ের গ্রামে প্রায় 12 বছর আগের ঘটনা। আমার মায়ের গ্রামটাতে ছিল শুধু বাঁশঝাড় আর বাঁশঝাড়। গ্রামের নাম ছিল ইব্রাহিমপুর। ওই গ্রামে একটি বাজার আছে, বাজারটার নাম বাঁশ বাজার। যাই হোক, কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। আপনি হয়তো জানেন, আজ থেকে 12 বছর আগে গ্রামে তেমন একটা টিভি অথবা ডিশ লাইন ছিল না। তো ওই গ্রামের একটা 10 বছরের ছেলে, তার টিভি দেখার অনেক নেশা ছিল। তার ঘরে টিভি না থাকায় সে পাশের বাড়িতে প্রায় টিভি দেখার জন্য যেত। সবাই হয়তো জানেন, বিটিভিতে শুক্রবারের ছবি হয়, তাই সে ছবি দেখার জন্য প্রতিবারের মতো এবারও চলে গেল। বলে রাখা ভালো, তার বাড়ি থেকে টিভির বাড়িটা ছিল অনেকটা দূরে। পথের দুপাশে ছিল বাঁশঝাড় আর বাঁশঝাড়। জায়গাটা অনেকটা নীরব, মানুষজন তেমন একটা চলাফেরা করে না। সে টিভি থেকে আসার সময় ছিল মাগরিবের আজানের কিছুক্ষণ আগে। ঠিক বাঁশঝাড়টার সামনে এসে সে থমকে দাঁড়ালো। সে দেখল রাস্তার মাঝখানে লম্বা একটা বাঁশ পড়ে আছে। সে বাঁশটা সরানোর জন্য সামনে আগালে, কিন্তু কিছুতেই বাঁশ সরানো যাচ্ছিল না। সে অনেক চেষ্টা করার পর ক্লান্ত হয়ে পড়ে। আর ঠিক সেই সময় দেখলেন তার সামনে কালো কাপড় মোড়ানো একটি লম্বা লোক দাঁড়িয়ে আছেন। তার দেখে সে চিৎকার দিয়ে পড়তে থাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু তাকে বাঁচানোর জন্য সেদিন তার পাশে কেউ ছিল না। এদিকে সারা বাঁশঝাড় একদম নাড়া দিয়ে উঠল, আর সেই মানুষ খেকুটি তার লম্বা হাত দিয়ে ছেলেটার গায়ে হাত দিতেই সে কাঁদতে কাঁদতে বলে উঠল, আমাকে ছেড়ে দাও। কিন্তু মানুষ খেকুটি তার কোনো কথাই শুনল না। তার ঘাড় ধরে সে তার মুখের সামনে নেয়, আর ঘাড়ে কামড় দিয়ে বসে সে অনেক জোরে চিৎকার দিয়ে উঠে, আর তাতে অনেক আওয়াজ হয়। আওয়াজ শুনে বাড়ির সবাই ঘর থেকে বের হয়ে যায় আর ছুটে আসে বাঁশঝাড়ের দিকে। এসে দেখে ছেলেটা গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করছে। ছেলেটার ঘাড় থেকে অনেক রক্ত পড়ছে। তারপর ছেলেটা সবাইকে ঘটনাটা খুলে বলে। সবাই তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। নিয়ে যাবার পর সবাই ডক্টরের মুখে শুনতে পেল সেই অবাঞ্ছিত ঘোষণা, কারণ ডক্টর বললেন ছেলেটাকে বাঁচানো গেল না। তারপর তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
তারপর অনেক সময় রাতে সেই বাস ছাদ থেকে ছেলেটির কান্নার আওয়াজ শোনা যেত। আর মাঝে মধ্যেই রাতের চালের উপর থেকে কে যেন হাঁটাহাঁটি করত। হাই ভাইয়ারা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি বিশাল রয়। আমি থাকি ইন্ডিয়া ত্রিপুরার আগরতলাতে, বাট এখন আমি কলকাতার হাওড়াতে আছি, একটা জবে কর্মরত আছি। তো এক বন্ধুর মুখ থেকে প্রথম শোনা হলো আপনাদের এই ভৌতিকের কথা। তারপর একদিন রাত্রিবেলা ডাউনলোড করে একটা এপিসোড শুনছিলাম। মা আমাকে জিজ্ঞেস করলো, কিরে বিশাল, কি শুনছিস? আমি বললাম, মা এখানে একটা ভূতের শো হচ্ছে, সেটা শুনছি। মা বললো, কোথায়? আমি বললাম, এটা এখানকার না, এটা বাংলাদেশের। মা প্রথম বিশ্বাস করলো না। আমি বললাম, মা আমি ডাউনলোড করে শুনছি। তারপর মা বিশ্বাস করলো। সেদিন ফুল এপিসোডটাই শুনেছি রাত্রিবেলা। কনক ভাইয়ের কথা মতো আমারও ইচ্ছে হলো একটা যদি রেকর্ড পাঠাতে পারতাম, কতই বা ভালো হতো, সবাই শুনতে পেত। তো মাকে জড়িয়ে বললাম, মা একটা ঘটনা বলতেই হবে। কৌতূহলবশত মাকে অনেকবার বলার পর মা রাজি হলো। সেই ঘটনাটাই এখন আমি শেয়ার করছি। ভালো লাগলে ভাইয়ারা আপনারাও শেয়ার করবেন। মার বয়স তখন সবেমাত্র 12 থেকে 13 হবে। ক্লাস 4-এ পড়ে। তারা 3 বন্ধু ছিল, মা, ইতি এবং দুলাল। তারা 3জনই বেস্ট ফ্রেন্ড ছিল। পড়াশোনা, খেলাধুলো, স্কুলে যাওয়া সব একসাথেই করত। তো এরই মধ্যে ক্লাস 4-এর অ্যানুয়াল এক্সাম আসলো। পরীক্ষাটা দেওয়ার পর দুলালের চেহারাটা দেখে মা বুঝতে পারলো, মনে হয় দুলালের পরীক্ষাটা এবার ভালো হয়নি। সেই রকম রেজাল্টের দিন আসলো। মা পাশ করলো, ইতিও পাশ করলো, বাট দুলাল পাশ করতে পারলো না, সে ফেল করলো। ও ভয় পাচ্ছে বাড়িতে যেতে। বাবা মা তো মারবে, কিন্তু কিছুই করার নেই, বাড়ি তো যেতেই হবে। স্কুলের সেই সার্টিফিকেটটা হাতে নিয়ে বাড়িতে গেল। ঢোকার পরই বাবা মার হাতে ও মার খেলো এবং বাড়ির আশেপাশে সবাই এসে ওকে বকাবাদ্য করতে লাগলো। সবাই ওকে বলল, ও তোর মা অন্যের বাড়িতে কাজ করে তোকে খাওয়াচ্ছে, বড় করছে, আর তুই এরকম অমানুষ হচ্ছিস, পড়াশুনো করছিস না, সবাই পাস করছে, তুই ফেল করছিস। ও কিছু বলল না, চোখটা নিচু করে সব কথাই শুনলো। স্কুলের শার্ট পরা, প্যান্ট পরা, সেই প্যান্ট পরেই শার্ট পরেই বেরিয়ে গেল কাঁধে একটা গামছা নিয়ে, এবং পাগলের মতো কাণ্ড। সবার বাড়িতে গিয়ে একে একে সবারকে প্রণাম করছে। পাশের বাড়ির এক কাকা জিজ্ঞেস করলো, কিরে দুলাল, তুই তো ফেল করেছিস, তুই কেন প্রণাম করছিস? মুচকি হেসে বলল, কাকা এমনিতেই প্রণাম করছি, আগামী বছর যাতে পাশ করি, সে আশীর্বাদের জন্য। সবার বাড়িতে যাওয়ার পর লাস্টে আমার মার বাড়িতে আসলো। আমার দিদাকেও প্রণাম করলো। দিদা একটু রেগেছিল, ওই জন্য কিছু বলেনি। মাকে বলে গেল, ভালো থাকিস, ভালো থাকিস। মা কিছুই বুঝতে পারলো না, ওকে জিজ্ঞেসও করতে পারলো না, কেন ভালো থাকিস বললি। ওই হুড় হুড় করে গেটটা দিয়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরই ওর মা আর বাবা এসে জিজ্ঞেস করলো, কি লো মা, দোলাল এসছিল? মা বললো, হ্যাঁ এসছিল তো, এক্ষুনি তো এসে আমাকে বললো ভালো থাকিস বলে চলে গেল। আমি আরো ভাবলাম ও কোথাও যাচ্ছে নাকি। বলছেন, না ওকে তো পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? ওই দিন রাত্রিবেলা আর ওকে পাওয়া গেল না। সারাটা রাত কাটলো। ওর বাবা মার করুণ অবস্থা হয়ে গেল কাঁদতে কাঁদতে। একমাত্র ছেলে ছিল ওদের, কেনই বা ওকে বকলাম, এই বলতে বলতে ওরা কাঁদছিল। তারপর একদিন দুদিন কেটে গেল, ওকে আর পাওয়া যাচ্ছে না। সবার মন খারাপ হয়ে গেছে। একটা গ্রামের ছেলে এভাবে হারিয়ে গেল গ্রাম থেকে। দুলালদের বাড়ির 2টো বাড়ির পরেই একটা পুকুর আছে এবং পাশে একটা বাঁশঝাড় আছে। সেই পুকুর অনেকে ব্যবহার করে না, তবু মাঝে মাঝে কাপড় চোপড় ধোয়া হয়। এক মাসিমা সেই পুকুরে বিকেলবেলা কাপড় ধুতে গেল। কাপড় ধুতে ধুতে ওনার চোখটা হঠাৎ গেল সেই বাঁশঝাড়ের দিকে। বয়স্ক মানুষ তো, সেই রকম তীক্ষ্ণ নজর নেই, কি জানি একটা ঝুলছে। উনি ভাবলো ঘুড়ি টুড়ি হবে, উনি আমলে না নিয়ে চলে আসলেন। দুপুর বেলায় ওনার ছেলে যখন জঙ্গলগুলি পরিষ্কার করতে গেলেন, বাঁশঝাড়ের ভিতর তাকিয়ে দেখি সেই ছেলের চোখ দুটো কপালে উঠে গেল। সে দেখতে পেল বাঁশঝাড়ের ভেতরে 2টো পা ঝুলছে। সে সেইখানেই চিৎকার করে পড়ে গেল।
সবাই দৌড়ে আসলো। এসে সবাই দেখে হতবাক হয়ে গেল এক মর্মান্তিক দৃশ্য। সেই বাঁশঝাড়ের ভেতরে দুলাল ঝুলছে। আয় হায়, এ কি কাণ্ড! বাঁশঝাড়ের ভেতরে সে ঢুকবে কি করে? এখান দিয়ে তো একটা হাতও ঢোকার কথা না। কেউই বুঝতে পারছে না ওর সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে সেই বাঁশঝাড়ে ঢোকার কারণে। কি করে ঢুকলো সেই বাঁশঝাড়ের ভেতর? একটা হাত কি 1 ইঞ্চিও জায়গা নেই সেখান দিয়ে ঢোকার। সেই লাশটা 1 ঘন্টা ধরে সেখানেই ঝুললো। কোনো উপায় পাচ্ছে না তারা নামাবার। পুলিশ এসে তারপর বাঁশঝাড় কেটে সেখান থেকে সেই লাশটা নামালো। পচা ভ্যাপসানো একটা গন্ধ বেরিয়ে গেছে। তারপর কেটে গেল 1-2 দিন। তারপর থেকে মার সাথে শুরু হলো সেই ঘটনা, দরজায় টোকা দেওয়ার ঘটনা। মাকে জানি কে এসে ডাকতো, কিরে চল স্কুলে যাবি না? মা একদিন বাথরুমে যাচ্ছে, যখন মার ফার্স্ট এক্সপিরিয়েন্স হয়েছে সেটা। বাথরুমে যাচ্ছে, মাঝ রাস্তায়, বাথরুমটা তো একটু বেশ দূরে। মা বুঝতে পেলো কে যেন মাকে বলল, কিরে চল স্কুলে যাবি না? মা প্রথম বুঝতে না পেরে মা বলল, কিরে পাগল নাকি? কে রে? রাত 11টা বাজে, এখন স্কুলে যাব? কে রে? আবার সে কণ্ঠস্বর সেই কথাটাই বলল, স্কুলে যাবি না? তখন মা বুঝতে পারলো এবং মার সারা শরীর লুমে দাঁড়িয়ে গেল। মা বলল, আরে হাই, এটা তো দুলালের গলা। কিন্তু দুলাল, ও তো মারা গেছে। মা দেখতে পেল সামনে বাথরুমের টিনের উপরে দুলাল বসে আছে। সেই শার্টটা আর প্যান্টটা পরানো, কাঁধের ভিতরে সেই গামছাটা গলায় জড়িয়ে আছে এবং মাকে 2 হাত দিয়ে কি জানি ডাকছে। মা সেটা আর নিতে পারলো না, সেইখানে অজ্ঞান হয়ে গেল। সকালবেলা দেখলো দিদা মার কপালে ভেজা কাপড় দিচ্ছে। প্রচন্ড জ্বর, মুখ দিয়ে কথা আসছে না, শরীর গরম হয়ে আছে। দুপুরবেলা খাবার সময় দিদাকে সব ঘটনা খুলে বলল। মা একদিন রাত্রিবেলা দেখলো দুলাল মার পায়ের সামনে বসে আছে। মা কিছুই বলতে পারছে না, মা যেন আটকে আছে, কেউ যেন মাকে ধরে আছে। দিদাকেও ডাকতে পারছে না। দুলাল মার স্কুলের ব্যাগটা নিয়ে বলল, চল স্কুলে যাব। তারপরে মা আর কিছু বলতে পারলো না, চোখ দুটো নিমিষেই বন্ধ হয়ে গেল। সকালবেলা উঠে দেখে সেই একই অবস্থা, দিদা কপালে কাপড় ভিজিয়ে দিচ্ছে। তারপর দিদা বুঝতে পারলো যে ঘটনাটা ব্যতিক্রম হচ্ছে। এক ওঝাকে ডেকে আনলো। সে ওঝা বলল সে তার বেস্ট ফ্রেন্ড ছিল, তো ওই জন্য সে আত্মাটা ওকে ছাড়তে পারছে না। সে ওঝা মাকে একটা তাবিজ জল পড়া দিয়ে পুরো বাড়িটা বন্ধ করে দিয়ে গেল। তারপর থেকে আস্তে আস্তে সেই ঘটনাগুলো কমে গেল, কিন্তু সেই টোকার শব্দগুলি এবং মাঝে মাঝে তার অস্তিত্ব মা এখনো টের পায়। এবং সেই রাত্রিবেলা সেই ঘটনাটা শোনার পর আমার রাতটা কাটানো অনেকটা দায় হয়ে গেছিল। তো এই ছিল আমার ঘটনা। থ্যাংকস ফর অল। থ্যাংকস ভৌতিক। লাভ ইউ ভৌতিক। লাভ ইউ অল লিসনার্স অফ ভৌতিক এন্ড লাভ ইউ বাংলাদেশ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। যে ভৌতিকের সব লিসেনারদের ভালো রাখে সে তো সবসময় ভালো থাকার দলে। ভাইয়া, আমার নাম সৌরভ। আমি জয়পুরহাট জেলার জামালগঞ্জ থাকি। তো ভাইয়া, আমি আমার গল্পে চলে যাই। দিনটি ছিল 27 মে 2017। আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছিল। হঠাৎ করে একটা বান্ধবীর ফোন পায় এবং সে ফোন দিয়ে বলে যে আগামী 26 তারিখে তার বোনের গায়ে হলুদ এবং 27 তারিখে বিয়ে। তো করক ভাই, সেই বান্ধবী আমাকে এবং আমার কিছু বন্ধুকে তার বোনের গায়ে হলুদে দাওয়াত দেয়। পরবর্তীতে আমরা 7 জন বন্ধু মিলে 26 তারিখে সেই গায়ে হলুদ অনুষ্ঠানে যোগদান করি। সেই জায়গাটা হচ্ছে আমাদের এলাকা থেকে 4 কিলোমিটার দূরে। বলে রাখি ভাইয়া, সেটি একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল, আর সেখানকার যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো না। কনক ভাই, সেই গ্রামে রাত 10টার পর কোনো গাড়ি চলাফেরা করে না, কারণ সেই গ্রামে যাওয়ার প্রায় 1 কিলোমিটার রাস্তা ঘুরে ছিল বিল এলাকা।
কোনো বাড়িঘর ছিল না আশেপাশে, আর সেই বিলের মাঝে ছিল সরু মাটির রাস্তা। ভাইয়া, আমরা সবাই মোটামুটি 7টার ভেতর ওখানে পৌঁছে যাই। গায়ে হলুদ হওয়ার কথা ছিল রাত 9টার দিকে, কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ায় অনুষ্ঠান শুরু হতে দেরি হচ্ছিল। একসময় বিদ্যুৎ না আসায় অবশেষে অনেক কষ্ট করে রাত 10:30 জেনারেটর আনা হলো এবং অনুষ্ঠান শুরু হলো। প্রায় 11:30 পর্যন্ত অনুষ্ঠান চলে। অনুষ্ঠান শেষ হবার পর যে সময় আমরা বাড়ির উদ্দেশ্যে বের হব, সেই সময়েই বৃষ্টি শুরু হয়ে গেল। যদিও আকাশের অবস্থা তেমন খারাপ ছিল না। পরবর্তীতে আমাদের সেখানে রাতে বারবার করে থেকে যেতে বলে, কিন্তু পরদিন সকালে আমাদের পরীক্ষা থাকার কারণে আমরা সেখানে রাতে থাকতে চাই না। এক পর্যায়ে বৃষ্টি থেমে গেল, তখন বাজে রাত 12:30। আকাশ মোটামুটি পরিষ্কার। আমরা 7 বন্ধু মিলে বের হলাম। আমরা সবাই মিলে গল্প করতে করতে আসছিলাম। কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে রাস্তা মোটামুটি পিচ্ছিল ছিল। আমরা এক সময় গ্রামের রাস্তা শেষ করে বিলের রাস্তাতে ঢুকছি। আশেপাশে কোনো জনবস্তি ছিল না। চারপাশে ধুধু মরুভূমির মতো। যেদিকে চোখ যায় শুধু ফাঁকা জমি। তার মাঝখান দিয়ে আমরা হেঁটে চলছি। সবাই একত্র ছিলাম, তারপরেও একটু একটু ভয় করছিল। চারপাশে পরিবেশ কেমন জানি থমথমে। যতদূর চোখ যায় ধুধু ফাঁকা মাঠ, কেমন স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ। মাঝে মধ্যে জোনাকির আলো, আবার মাঝে মধ্যে ঝিঝি পোকার ঝিঝি ঝিঝি শব্দে কান ধরে আসছিল। হাঁটতে হাঁটতে মাঝে মধ্যে বাতাসও পাচ্ছিলাম। এক সময় আমরা দূরে কিছু গাছপালা দেখতে পেলাম। আকাশ মোটামুটি পরিষ্কার হওয়ার কারণে আমরা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছিলাম। আর আমরা সবাই আমাদের মোবাইলের টর্চ জ্বালিয়ে চলছিলাম। হঠাৎ করে আমরা দেখলাম আমাদের হাত দেশেক দূরে একটা ঘোড়া রাস্তার পাশের ফাঁকা জমিতে দাঁড়িয়ে আছে। তখন রাত বাজে 1টা। তারপর আমরা যখন ঘোড়াটির কাছে যাই, তখন যা দেখি তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। কনক ভাই, আমরা স্পষ্ট দেখলাম যে ঘোড়াটার গলা থেকে ঝরঝর করে রক্ত ঝরছে, এবং আরো আশ্চর্যের বিষয়, ঘোড়াটির কোনো প্রকার ছায়া ছিল না। ততক্ষণে আমাদের সবার রক্ত হিম হয়ে এসেছিল। ওই মুহূর্তে কি করব বুঝে উঠতে পারছিলাম না। আর কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল। সামনের গাছগুলো মনে হয় আমাদের উপর ভেঙে পড়বে। অথচ একটু আগেই বৃষ্টি হয়ে গেছে আর আকাশটাও ছিল ভালো। কনক ভাই, ওই মুহূর্তে পুরো শরীর অবশ হয়ে পড়ছিল। আর তখন মনে হয় ওই রাস্তাটুকু শেষ হতে চাচ্ছিল না। তারপরেও অনেক কষ্ট করে এই অংশটুকু আমরা পার হয়ে আসি। আমরা কেউই আর পেছনে ফিরে তাকানোর সাহস পাইনি। সবাই অনেক দোয়া পড়ি এবং অনেক দ্রুত হাঁটা শুরু করি। এক পর্যায়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। আর তখন বাজে রাত 2টা। সেই রাতটা যে কি করে কাটিয়েছি তা কেবল আমরা জানি। পরদিন সকালে খোঁজ নিয়ে জানতে পারি যে ওই এলাকাতে আগে হিন্দুদের কালী মন্দির ছিল, আর সেখানে বিভিন্ন রকম বলি দেওয়া হতো, মান্যত করত। আর এখন সেই জায়গাতে নাকি গভীর রাত্রে মাথা ছাড়া মানুষেরও দেখা মেলে। এই ছিল আমাদের ঘটনা।
আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। আমি শিপন, বাড়ি কিশোরগঞ্জ জেলায়। আমি আজ আপনাদের যে ঘটনাটা বলবো সেটা আমার নানির সাথে ঘটেছিল আজ থেকে প্রায় 40 বছর আগে। আমার নানা একটা নতুন বাড়ি করেছিল। বলে রাখা ভালো, নানা যে জায়গায় বাড়ি করেছিল সে জায়গাটাকে অনেকে ভুতুড়ে জায়গাও বলে। বাড়ি করার আগে তাকে অনেকেই সেখানে বাড়ি করতে নিষেধ করেছিল বলে সেই জায়গাটা ভালো না। দিনের বেলাতেও কেউ সেখানে আসা যাওয়া করে না। এসব কথার কোনো মূল্য দিল না নানা। সে সেখানে বাড়ি করল। আশেপাশে অনেকটা জায়গা জুড়ে কোনো বাড়ি নেই। নানা কাজের জন্য প্রায় রাতেই বাড়িতে আসতে পারে না। তাই বেশিরভাগ রাতে নানিকে একাই তার ছোট্ট একটা 3 বছরের ছেলেকে নিয়ে সেই ভুতুরে বাড়িতে থাকতে হতো। নানি আগের দিনের মানুষ, খুব সাহসী ছিলেন। সেও জানে যে বাড়িটা ভুতুরে, তবুও সে ভয় পেত না। একদিন রাতে নানা কাজের জন্য বাড়ি ফিরতে পারেনি। নানি একাই বাড়িতে ছিল তার ছোট্ট ছেলেকে নিয়ে। সে ভাবল, এই জায়গাকে মানুষ কেন ভুতুরে বলে, আজ দেখব সত্যি কিছু আছে এই জায়গায়। এসব ভাবতে ভাবতে সে তার ছেলেকে ঘুম পাড়িয়ে দরজাটা বাহির থেকে আটকিয়ে ভূত দেখতে বেরিয়ে পড়ল। সে বাড়ির পাশে পাশে ঘুরে ঘুরে দেখতে লাগলো। প্রায় রাত তখন অনেক হয়ে গেছে। সে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে অনেকটা দূরে চলে গেল। তখন সে হঠাৎ দেখতে পেল দূর থেকে কে একজন হাতে বদনির মতো কিছু একটা নিয়ে তার দিকে আসছে। সে ভাবল তার শ্বশুর, তাই সে তার দিকে তাকিয়ে সেই জায়গাতে দাঁড়িয়ে রইল। লোকটা যখন অনেকটা সামনে আসলো তখন নানি দেখল যে তার হাতে যেটাকে সে বদনি ভেবেছিল সেটা আসলে বদনি নয়, গোল আকৃতির বড় একটা কিছু। তারপর নানির হঠাৎ মনে পড়ল, এ বাড়িতে আমার শ্বশুর আসবে কোথা থেকে? তারা তো অনেক দূরে অন্য গ্রামে থাকে। তারপর লোকটা যখন তার একটু সামনে এলো, সে দেখতে পেল তার হাতে গোল যে জিনিসটা ছিল সেটা একটা মানুষের মাথা। আর লোকটা এখন সাধারণ মানুষ নয়, বিশাল লম্বা। সেটা দেখে ঘাবড়ে যায় নানি, কিন্তু তবুও সে সাহস করে দাঁড়িয়ে থাকে আর ভাবে যদি সে এখন ঘরে যায়, এই ভয়ানক জিনিসটা যদি তার সাথে সাথে যায়, তার ছেলের যদি কোনো ক্ষতি করে। এই ভাবতে ভাবতে সে দোয়া ছুড়ে পড়তে থাকে। হঠাৎ দেখে সেই ভয়ানক জিনিসটা তার দিকে আর আসছে না, অন্যদিকে চলে যাচ্ছে। তখন সে সেটার দিকে তাকিয়ে পেছন দিকে হাঁটতে হাঁটতে বাড়িতে যায়, কিন্তু ঘরে ঢুকে না, যদি তার ছেলের কিছু হয়। তাই সে গরুর ঘরে ঢুকে। গরুর ঘরে ঢোকার সাথে সাথে সে দেখল গরু কান খাড়া ও লেজ খাড়া করে সামনের দিকে একটা গাছের দিকে তাকিয়ে আছে, যেন ওই গাছে ভয়ানক কিছু রয়েছে। কিন্তু নানি সেখানে কিছুই দেখতে পেল না। সে গরুর লেজ ধরে দাঁড়িয়ে রইল সারা রাত। সকালে সে গোসল করে ঘরে ঢুকলো। এই ছিল তার গল্প। ভালো লাগলে পড়ে শোনাবেন।